হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের যে ফিজিক্স কোয়েশ্চেনটা সেটার সলভ ক্লাসে। এই বছরে যে ফিজিক্স কোয়েশ্চেন সেখানে প্রায় 4 থেকে 5টা প্রশ্ন এমনভাবে আসছে যে তুমি আসলেই ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে ক্যালকুলেশন করে এক্স্যাক্ট অপশনটা দাগাতে পারবা না, মানে অপশনগুলো খুব কাছাকাছি দেওয়া। সো এটা খুবই আনফর্চুনেট। আমরা এক্সপেক্ট করবো যে অন্যান্য বছরে এই রকমটা হবে না। আর এই সলভ ক্লাসে আমাদের টার্গেট হবে জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, কারণ সেই ক্যালকুলেশনগুলো তো আসলেই ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, তাই না? ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি। সবার প্রথমে যে কোয়েশ্চেনটা আছে এখানে কি বলা হয়েছে, আমাদের কাছে একটা নারকেল আছে যার ভর দেওয়া 2 কেজি। আচ্ছা, সেটা হলো মুক্তভাবে পড়তেছে। এখন বাতাসের বাধা বলা আছে 8.6 নিউটন। বলল নারকেলটা ত্বরণ কত এটা বের করতে। এখন ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের সেই নারকেলটা, অবভিয়াসলি নিচের দিকে অভিকর্ষীয় বল টানতেছে, অর্থাৎ নিচের দিকে আমাদের এমজি আছে। এখন স্বভাবতই মুক্তভাবে পড়ন্ত বস্তু জি ত্বরণে বা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ার কথা, কেন পড়তেছে না? কারণ ওর গতিটা দেখো নিচের দিকে না, ভেলোসিটিটা হচ্ছে নিচের দিকে। গতির বিপরীতেই কিন্তু বাধা বা ঘর্ষণ এই টাইপের জিনিস গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ বিপরীত দিকে বাধা দিচ্ছে হচ্ছে বাতাসের বাধা জনিত যে বলটা দেওয়া আছে সেইটা। এবং নিট ত্বরণ কিন্তু নিচের দিকে, না হলে তার নারকেলটা নিচে পড়তো না। সো দুইটার আলটিমেটলি যে নিট বল বা নিট ত্বরণ সেটাকে আমরা নিচের দিকে ধরলাম। সো জাস্ট নিউটনের সেকেন্ড ল দিয়ে যে ইকুয়েশন লেখা সেইটার ম্যাথ, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু গুচ্ছভর্তি পরীক্ষায় প্রায়ই চলে আসে। সো এখানে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, যেহেতু এমজি ফোর্সটা বড়, নিট বলটা নিচের দিকে, সো অবভিয়াসলি দুইটা বিপরীতমুখী দেখে 180 ডিগ্রি কোণে আছে। সো নিট বলটা হবে এমজি মাইনাস এফ সমান হচ্ছে এম। তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিসের সময় একটু চিন্তা করতে পারো যে আসলে তো ফর্মুলাটা এফ নেট সমান হচ্ছে এম এ, রাইট? সো নিট বলটাই হচ্ছে এমজির থেকে এফ এর বিয়োগফল, কারণ 180 ডিগ্রি কোণে আছে, আমরা জানি দুটি ভেক্টর বিপরীতমুখী থাকলে পি মাইনাস কিউ এরকম ফর্মুলাটা হয়। আচ্ছা, এখন জাস্ট ভ্যালুগুলো আমরা বসায় দিব। 2 কেজি বলা, জি এর ভ্যালু তো 9.8, আর বাতাসের বাধা দেখো দেওয়া আছে 8.6, এবং ফাইনালি 2 × এখান থেকে ত্বরণটা বের হয়ে যাবে। দেখো বোঝাই যাচ্ছে এখানে 19.6 আসবে, 19.6 থেকে 8.6 বিয়োগ যাচ্ছে। সো এমনভাবে ভ্যালুগুলো দিছে যে হাতে কলমে খুব সহজেই ক্যালকুলেশনটা করা যাচ্ছে। সো এখানে 11 চলে আসবে। ফাইনালি আমাদের এ এর ভ্যালু কিন্তু দাঁড়াবে 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা জাস্ট আমাদের কারেক্ট আনসার হবে। আমরা যদি অপশন থেকে দেখি, এই যে এ নাম্বার যে অপশনটা, এটাই অ্যাকুরেট আনসার। এই টাইপের কোয়েশ্চেন জাস্ট ছোট্ট একটা ইকুয়েশন লেখা আমরা যদি প্র্যাকটিস করে ফেলি, দেখা যাবে পরীক্ষায় খুব একটা সময় আমাদের লাগবে না, এবং খুবই গুরুত্বপূর্ণ এই টাইপগুলো। ঠিক আছে, আমি পরেরটায় যাচ্ছি। পরেরটা কি বলা হয়েছে, এটাও দেখো একদম পপুলার ম্যাথ, আমাদের রাস্তার ব্যাংকিং। একজন সাইকেল আরোহী 24 কিলোমিটার/আওয়ার বেগে, আমাদের কিন্তু বেগটাকে চেঞ্জ করতে হবে, 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ পাড়ি দিতেছে। ঠিক আছে, এখন তাকে উলম্বের সাথে কত কোণ তৈরি করতে হবে? জাস্ট বেসিক আমাদের যে ফর্মুলা, আর কিছুই না। tan থিটা ইকুয়ালস টু কি বলো, v²/rg, রাইট? এবং অপশনগুলো দেখো এমনভাবে আছে, আমাদের থিটাটা বের করতে হবে না, আমরা tan ইনভার্স আকারে রেখে দিব থিটাটাকে। তো দেখো ভ্যালুগুলো বসাই, তার আগে দেখো ভিটা আমাদের একটু বের করে নিতে হবে, যেহেতু কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে 24 কিলোমিটার/আওয়ার। আমরা সবাই জানি যে 3.6 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মিটার/সেকেন্ডে নিয়ে যেতে পারি। সো 24/3.6 এত মিটার/সেকেন্ড। এখন দেখো 24 আর 36 দুইটাই কিন্তু 12 এর গুণিতক, তাই না? সো আমি নিচে একটু 36 কল্পনা করব, এবং 36 কল্পনা করা মানে কি বলো তো? তুমি আসলে মনে মনে নিচে 10 গুণ করে দিচ্ছ না, সেই কাজটা আমি উপরেও করে দিচ্ছি যাতে ব্যালেন্স হয়ে যায়, দুইটা জিনিস যেন সঠিক থাকে, রাইট? এভাবে চিন্তাগুলো করবা। পরে তো জাস্ট 12 এর গুণিতক আকারে কেটে দেওয়া যায়, 12 দুগুণে 24 অ্যান্ড 3 12 36। সো 2/3 × 10 থাকতেছে, এটাই নিয়ে আমরা পরবর্তীতে বসাবো। ঠিক আছে, এটা থাকলো আপাতত। আসলে আমরা ভ্যালুগুলো নিয়ে বসাই দিই জাস্ট। এই যে আমাদের যে ফর্মুলা, tan থিটা ইকুয়ালস টু v², v² জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই, দেখো 4/9, আর ওইখানে 10 স্কোয়ার হলে হয়ে যাবে 100, 4/9 গুণ 100। নিচে কিন্তু আবার আর জি আছে, আর এর ভ্যালু হচ্ছে 30। সো 1/30 ইন্টু, যাও যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা, আমি আর 9.8 নিচ্ছি না, আমি 10 ধরে কাছাকাছি ক্যালকুলেটটা করতে পারলেই হলো। কারণ দেখো অপশনগুলো কিন্তু দূরে দূরে, একটা 0.15, একটা 0.015, তুমি 10-এর পার্থক্য কিন্তু করতে পারবেই। আচ্ছা, তাহলে আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, এখানে দেখো প্রথমত আমাদের এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটাকাটি হয়ে যায়, আমাদের জাস্ট থাকে উপরে 4 আর নিচে 3 নং 27। সো 4/27 থাকতেছে। দেখো 4
ডিভাইডেড বাই হচ্ছে 27। সো আমরা যদি 4 7 28 কল্পনা করি, মানে নিচে যদি আমি একটা 28-এর মতো ভাবতাম, নিচে এটাকে অলমোস্ট 28-এর কাছাকাছি ভাবতাম, তাহলে কাটাকাটি চলে যেত, অলমোস্ট 1/7-এর কাছাকাছি উত্তরটা আসে, রাইট? আবার 1/7-কে কীভাবে কল্পনা করব? 1/7-কে আমরা এভাবে ভাবতে পারি যে দেখো, এক নেই, উপরে আসলে 100 আছে, কারণ 100-কে 7 দিয়ে ভাগ করা কিন্তু ইজি, তাহলে নিচে আবার একটা 100 দিয়ে দাও। দেখো আমি উপরে অতিরিক্ত 100 আনছি, তাই নিচে আবার 100 দিয়ে ভাগ করে দিলাম। সো ফাইনালি দেখো আমি জাস্ট 7 দিয়ে 100 পর্যন্ত কয়বার যেতে পারে দেখো, কল্পনা করি, খুব সম্ভবত 14 বার যাবে, তাই না? 4 7 28 আর 7 10 তো 70, হ্যাঁ 7 থেকে 7 আর 98 হয়ে যাচ্ছে, এ হলো 2 আসে ভাগশেষের মতো। সো অলমোস্ট 14 মতো, নিচে কিন্তু আরেকটা 100 দিয়ে ভাগ করা, সো অলমোস্ট 0.14, বুঝছো, এরকম চলে আসবে। অপশনগুলো দেখো, এই যে tan ইনভার্স 0.15 কিন্তু আছে। তোমরা ভাবতে পারো যে অ্যাকুরেট আসলো না কেন, একটু দূরে আসলো কেন? ওই যে আমরা 9.8-এর জায়গায় 10 কল্পনা করে নিয়েছিলাম, তো জাস্ট একটু অ্যাজাম্পশন করে ক্যালকুলেশনগুলো করলে, এইরকম অপশন থাকলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমরা তো tan থিটার ক্যালকুলেশন করতেছিলাম, সো ফাইনালি জাস্ট থিটা চলে আসছে, এই tan ইনভার্স ওই যা আসে তাই আর কি, 0.15। 14 যেটা আসছে সেটা অলমোস্ট 15-র কাছাকাছি আর কি। সো আই গেস এটা তো একদম বেসিক ফর্মুলা ছিল, জাস্ট ক্যালকুলেশনটা আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম, পরেরগুলোতে এত এক্সপ্লেন করবো না, বাট প্রথমটা তো দেখাই দিলাম। ঠিক আছে, চলো আমরা পরেরটায় যাই। আমাদের একটা উপগ্রহ আছে, সে নিজ অক্ষের সাপেক্ষে 10 ঘন্টায় হচ্ছে একবার আবর্তন করতেছে, তার পর্যায়কালটা দেওয়া আছে। এক্ষেত্রে ব্যাসের ভ্যালুটা একটু কারেকশন করে নাও, 14 × 10⁴ হবে। আচ্ছা, আর একটা নভোযানের ভর দেওয়া আছে, নভোযানটা আমাদের উপগ্রহতে অবতরণ করছে, এই ক্ষেত্রে তার ওজনটা কতটুকু হ্রাস পাবে। সো দেখো, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের কথা বলছে না উপগ্রহটা, এই যে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, এইটা দিয়ে কিন্তু আহ্নিক গতিকে বোঝায়। একটা উপগ্রহ একটা গ্রহকে কেন্দ্রে রেখে কিন্তু তার চারপাশে ঘুরতেছে, এটা তার বার্ষিক গতি। আর নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন, সেটা হচ্ছে আহ্নিক গতি। আর আহ্নিক গতির জন্য জি এর মানের যে তারতম্য, জি এর মানের তারতম্যের জন্যই তো ওজনে পরিবর্তনটা আসে। m ইন্টু জি ড্যাশ, ফর্মুলাটা কি বলো? m ইন্টু জি মাইনাস m ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, রাইট? এই ক্ষেত্রে দেখো আমাদের কোয়েশ্চেনে অক্ষাংশের ভ্যালুটা দেওয়া নেই, মানে ল্যামডাটা কত হবে আমরা আইডিয়া করতে পারতেছি না। সো আপাতত আমরা ইমাজিন করে নিব যে বিষুবীয় অঞ্চলেই আসি, অর্থাৎ ল্যামডার ভ্যালুটা আমরা 0 ডিগ্রি কল্পনা করে নিব। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াবে, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর থাকতেছে শুধুমাত্র কজ স্কোয়ার ল্যামডাটা পুরোপুরি 1 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তো এখানে অক্ষাংশের কোনো কথা বলছিল না, প্রশ্নে কিন্তু বলা ছিল না, তাই এটা অ্যাজিউম করতে হয়েছে। এখন আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, এই পুরো কোয়েশ্চেনে একমাত্র কিন্তু এই স্মল এমগুলো, এইগুলোই হচ্ছে বস্তুর বা নভোযানটার, বাকি সব কিছুই কিন্তু আমাদের উপগ্রহের প্রপার্টি, মানে যে ঘুরতেছে যার আহ্নিক গতি, এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র এমটা ওজন বের করার জন্য যার ভর তারটা বসাচ্ছি, যার ওজন বের করতেছি তার ভরটা বসানো হয়েছে, বাকি সব কিছু কিন্তু আমাদের উপগ্রহেরটা, রাইট? এই ক্ষেত্রে জাস্ট বের করতে বলছে কতটুকু ওজন হ্রাস পাবে। সো সেটা কি এই যে বিয়োগ করতেছো এই অংশটা না, এম ওমেগা স্কোয়ার আর না? সো আমাদেরকে এই কোয়েশ্চেনে শুধু বের করতে হবে এই এম ওমেগা স্কোয়ার আরটা কি। তাহলে আসো ক্যালকুলেটটা করে ফেলি। আমি যদি এখান থেকে এম ওমেগা স্কোয়ার আর ক্যালকুলেট করতে চাই, ওমেগা কোত্থেকে পাবো? ওই যে টি দেওয়া আছে, এম ইন্টু 2π/t এর উপরে হোল স্কোয়ার ইন্টু ব্যাস দেওয়া আছে, তো কেয়ারফুল কিন্তু এটাকে আমি d/2 দিয়ে বসালাম। এখন আমি এই কোয়েশ্চেনে আর ফার্দার ক্যালকুলেশন করব না, কারণ অপশনগুলো দেখো 24 আর 21-এর যে দুইটা অপশন আছে একে অন্যের খুবই কাছাকাছি ভ্যালু, তুমি ক্যালকুলেটর ছাড়া অ্যাকুরেট ভ্যালু ক্যালকুলেট করতে পারবা না। আরও মজার বিষয় হচ্ছে, তুমি যদি সময়টা ইনভেস্ট করো, কষ্ট করে ভেঙে ভেঙে করার ট্রাইও করো, এখানে আসলে সঠিক উত্তরটা দেওয়া নেই। সো বুঝতেছো এই জিনিসটা কতটা আনফর্চুনেট, আমরা জাস্ট কনসেপ্টের দিকে ফোকাস করি। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটা তাহলে আমি চলে যাচ্ছি। পরেরটা দেখো কি বলা হয়েছে, এটাও খুবই পপুলার একটা ম্যাথ। হ্রদের তলদেশ থেকে বুদবুদ পানির উপরিতলে চলে আসছে, এই জন্য আয়তন কি হয়ে গেছে বলো? দ্বিগুণ হয়ে গেছে। তো আমি যদি এখানে কনসেপ্টটা হালকা করে একটু আলোচনা করে দিই, আসলে হয় কি দেখো, তোমার পানির যে উপরিতল সেখানে আছে শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ, আর তুমি যখন একটা নির্দিষ্ট গভীরতায় চলে গেছো, সেখানে বাকি পানির জন্য কি এক্সট্রা একটা চাপ চলে আসতেছে না, এক্সট্রা একটা প্রেশার আসতেছে না? ধরো আমরা এইচ পরিমাণ গভীরতায় গেছি, এইচ পরিমাণ গভীরতায় গেছি, তাহলে এই ক্ষেত্রে তোমার অ্যাটমসফিয়ারের যে প্রেশার সেটা তো থাকতেছেই, সাথে আবার ওই গভীরতার জন্য এইচ রো জি পরিমাণ প্রেশার থাকতেছে, আর উপরিতলে শুধুমাত্র কিন্তু থাকতেছে অ্যাটমসফিয়ারের প্রেশার। সো বলো কোন ক্ষেত্রে চাপটা বেশি হবে?
অবভিয়াসলি গভীরতায় চাপটা বেশি হবে। এই কারণে আয়তন কিন্তু আবার এই ক্ষেত্রে ধরো আমি এটাকে বলতেছি আয়তন V2 আর এটাকে বললাম V1, আমাদের V1টা হবে কম আর V2টা হবে বেশি। এই কারণেই যখন তলদেশ থেকে উপরিতলে বুদবুদটা আসছে আয়তনটা বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, কারণ তুমি একটা পানির গভীরতায় ছিল আর কি, সেটার কারণে অতিরিক্ত প্রেশার নিচে ছিল, তখন আয়তনটা কম ছিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট বয়েলের ফর্মুলা অ্যাপ্লাই করব, যেহেতু তোমাকে টেম্পারেচারের কোনো কথা বলে নাই, অ্যাজিউম করে নিব যে পুরো পানি জুড়ে আমাদের টেম্পারেচারটা সেম আছে। তাহলে বয়েলের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, P1V1 সমান হচ্ছে P2V2। আমরা ইনিশিয়ালি কোথায় ছিলাম? এই যে এই গভীরতাটায়, সেখানে আমাদের প্রেশারটা কত ছিল বলো? অ্যাটমসফিয়ারিক প্রেশার তো আছেই, সাথে আবার আছে হচ্ছে H ρg পরিমাণ প্রেশার। ওকে, আর তখন ভলিউমটা ধরলাম V1, আর পরবর্তীতে শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে ইনটু হচ্ছে V2। এখানে একটা শর্টকাট অনেকেই অ্যাপ্লাই করে এত কিছু না করে। সো আমি প্রথমে শর্টকাটটা তোমাদেরকে একটু ডিরাইভ করে দেখাচ্ছি। ভ্যালু তো তুমি বসাতেই পারবা, সেই ক্যালকুলেশন তো করতেই পারবে, ঠিক আছে? যদি আমি শর্টকাটটা দেখাই, দেখো আমি কি করব, পি অ্যাটমসফিয়ারকে এই পাশে এনে ভাগ করে দিব। তাহলে অ্যাটমসফিয়ার কেটে 1 থাকে, প্লাস থাকতেছে H ρg ডিভাইডেড বাই আমাদের অ্যাটমসফিয়ারের যে প্রেশার, আর ওই পক্ষে দেখো V2/V1 থাকে। একটু দেখো তো V2টা কি পরবর্তীতে আয়তন না? সো আগের সাপেক্ষে আয়তনটা কত গুণ হয়েছে, এই রেশিওটা কিন্তু তাই বোঝায়। এটাকে ধরো আমি n দিয়ে প্রকাশ করতেছি যে কত গুণ হয়েছে। সো ফাইনালি দেখো দেখাই যাচ্ছে যে তোমার যে গভীরতাটা সেটা কি হবে, 1টা ওই পক্ষে গেছে, মানে n-1 ইনটু অ্যাটমসফিয়ারের প্রেশার, আর ভাগ দিয়ে দিতে হবে ρg দ্বারা। অনেকে ডিরেক্টলি এই ফর্মুলাটা মনে রাখে, তাদের জন্য আমি একটু ডিরাইভ করে দেখালাম। আর যারা অ্যাকচুয়ালি ভ্যালু বসায় করতে চাও, ফর্মুলা মনে না রেখে, তারা তো করতেই পারবা। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ভ্যালুগুলো বসাই। ফাইনালি আমাদের যে গভীরতা সেটা হবে দ্বিগুণ হয়েছে, তো সো 2-1 এটা আর থাকতেছে না। অ্যাটমসফিয়ারের প্রেশার কোয়েশ্চেনে গিভেন 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই আমাদের রো তো 1000ই আমরা ধরবো, পানির ঘনত্ব দেওয়া নাই, আর নিচে হচ্ছে 9.8। তাহলে দেখো অলমোস্ট কিন্তু থাকতেছে 1.01, এখানে 10 স্কোয়ার থেকে যায়, আর নিচে আসলে দেখো এটা কিন্তু 10 না, 10 হলে ক্যালকুলেশনটা ইজি হইতো, বাট এটা হচ্ছে 9.8। সো অলমোস্ট 9.8 দিয়ে এটাকে কাটলে এরকম চলে আসবে 1.01 ইন্টু 10-এর থেকে একটু বেশি কিছু। দেখো এখানে তো 100 আছে, 100কে 10 দিয়ে ভাগ করলে কি 10-এর সমান চলে আসতো, বাট এটা তো 10-এর চেয়ে ছোট, তাই ভাগফলটা একটু বড় আসবে। সো বোঝাই যাচ্ছে যে 10 তো হচ্ছে না, এক্ষেত্রে অপশন এলিমিনেট করতে হবে, বুঝছো? 10 তো হচ্ছে না, গেল 10.1ও হচ্ছে না। দেখো হইলে কিন্তু 10.01 হইতো, জিনিসটা বুঝো। যদি তুমি গুণ করো 10.1ও আসতে পারতো, বাট তার চেয়ে কিন্তু বেশি হবে, কারণ এটা হচ্ছে 10-এর চেয়ে কি বেশি। সো এটাও হচ্ছে না। এখন সমস্যা হচ্ছে এইটা হবে না হয় এইটা হবে। এই জন্য বললাম যে এই বছরের কোয়েশ্চেনটা খুবই আনফর্চুনেট, একদম অ্যাকুরেট ভ্যালু বের করা খুবই টাফ। মানে তুমি এখন বসে 9.8 দিয়ে 10কে ক্যালকুলেট করবা, মানে খুবই আনফর্চুনেট আর কি। তোমরা চেষ্টা করতে পারো, খুব সম্ভবত এইটা রাইট আনসার আসে আর কি, বুঝছো? 10.3টা, বাট আসলে কিছু করার নেই। চলো পরীক্ষা হলে এগুলো টাইম ওয়েস্ট করা যাবে না, অন্য অঙ্কগুলো করতে হবে। দেখো কি বলা হয়েছে, এটাতে কিন্তু একদমই সময় লাগবে না। নিচের কোনটা মৌলিক রাশি নয়, মানে এটা তো আসলে পড়ানোর কিছু নাই বা আমার সলভ করে দেওয়ার কিছু নাই, এখানে সবগুলোই মৌলিক রাশি, একমাত্র আমাদের ভরবেগটা মৌলিক না। চলো পরেরটায় চলে যাচ্ছি। কি বলা, হীরকের পৃষ্ঠতলে একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এটা হচ্ছে আপতন কোণটা দেওয়া, পরবর্তীতে 12 ডিগ্রি কোণে প্রতিসরণ হয়েছে। এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল, যারা 23 সালে পরীক্ষা দিছিল। হীরকের সমবর্তন কোণ কত ডিগ্রি? ও আচ্ছা, সমবর্তন কোণ কিন্তু মানে জিজ্ঞাসা করছে, তাহলে শর্ট সিলেবাসের মধ্যেই ভৌত আলোক বিজ্ঞানেরই মানে টপিকটা, ঠিক আছে? জাস্ট যে বেসিকটা ওইটা হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের, তো ওইটা তোমাদের সিলেবাসে ছিল না আর কি। তো ধরো এই হলো আমাদের হীরকের যে পৃষ্ঠ, সেটা এইখানে যে আলোটা আপতিত হয়েছে, দাঁড়াও একটু লম্ব ইয়েটা নিয়ে নিই, এখান দিয়ে আলোটা আপতিত হয়েছে ফর এক্সাম্পল এই, পরবর্তীতে সেটা প্রতিসরণ হয়েছে, একটু ঘন মাধ্যম দেখে দেখো অবিলম্বের দিকে সরে আসছে। তোমরা 9-10 হয়তো এগুলো টুকটাক পড়ছো। সো আপতন কোণটা ইনিশিয়ালি দেওয়া আছে কত বলো? আপতন কোণটা আমাদেরকে 60 ডিগ্রি দেওয়া, আর প্রতিসরণ কোণটা দেওয়া আছে হচ্ছে 12 ডিগ্রি। তো দেখো ইনিশিয়ালি ধরলাম আমরা বায়ু মাধ্যমে আসি, আমরা বায়ু থেকেই কিন্তু হীরকের পৃষ্ঠতলে প্রবেশ করছি। এই পুরোটা হচ্ছে হীরক, এই যে নিচের দিকে এই পুরোটা হচ্ছে হীরকের মধ্যে আমরা আসি। সো বায়ু মাধ্যমে যে প্রতিসরণাঙ্ক সেটা ধরো μ1, আর হীরকেরটা ধরলাম হচ্ছে μ2। সো এখানে ফর্মুলা কি লেখা যায় বলো? স্নেলের সূত্র আমাদের কি হয়, μ1 ইন্টু সাইন, এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা ধরো আমি আই ধরলাম, ইকুয়ালস টু μ2 ইন্টু হচ্ছে
সাইন, পরেরটা হচ্ছে প্রতিসরণ কোণ, আমি আর ধরলাম। সো বায়ুর যে প্রতিসরণাঙ্ক সেটা তো 1, সবার প্রতিসরণাঙ্ক বায়ুর সাপেক্ষেই বের করা হয়। সো আমি 1টা ইনপুট দিচ্ছি, ইনটু হলো সাইন 60 ইকুয়ালস টু μ2টাই আমরা বের করতে চাই, ইনটু হচ্ছে সাইন 12। সো μ2 আমরা বের করে ফেলবো, μ2 হবে সাইন 60-র ভ্যালু কত, √3/2। বাট এই যে দেখো সাইন 12 এর মান আমরা কিভাবে বাইর করব, আসলে খুবই ডিফিকাল্ট আর কি। সো এটা হলো μ2 বা প্রতিসরণাঙ্কের ভ্যালুটা আসতেছে হীরকের জন্য। সো সমবর্তন কোণ কি, জাস্ট এই ফর্মুলা tan থিটা ইকুয়ালস টু জাস্ট ওই প্রতিসরণাঙ্কের সমান। সো এইখান থেকে আমরা জাস্ট থিটাটা বের করতে পারবো না, আসলে এখান থেকেই বের করতে হতো, বাট তুমি কিভাবে মিউ এর ভ্যালু পাবা, সেখান থেকে আবার থিটার ভ্যালু পাবা। একটু গেস করা যায় যে সাইন 12 এর ভ্যালু কিন্তু খুবই ছোট, দেখো সাইনে একদম ভ্যালুগুলো 0 থেকে শুরু হয়, সো এই ভ্যালুটা একটু বড় আসবে, বড়র দিকে। এবং টেনে দেখবা tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, 45 থেকে যত উপরের দিকে যাবা একের চেয়ে বড় ভ্যালুগুলো আসে, নিচে কিন্তু একের চেয়ে কম ভ্যালুগুলো। সো অবশ্যই এই অ্যাঙ্গেলটা 45-এর চেয়ে বড় আসবে, যেক্ষেত্রে যেহেতু তুমি ছোট কিছু দ্বারা ভাগ করতেছো, অবশ্যই একের চেয়ে বড় আসবে এই ভ্যালুটা। সো আমাদের ভ্যালুটা 47 হবে না, এর থেকে বড়, বাট বড়তে এই সবগুলাই আছে। তো সত্যি বলতে এটা কখনোই তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবে না। এই জন্য আমি বলছিলাম যে কয়েকটা কোয়েশ্চেন খুবই আনফর্চুনেট, এবং আমি যেভাবে নিছি পর পড়ে গেছে আর কি কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, চলো আমরা পরেরটায় যাচ্ছি। আচ্ছা, এটা খুবই মানে 9-10-এর অঙ্ক আসলে। কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেলে একই রকম পার্ট পাওয়া যাবে। জাস্ট কী করবা, মেইন ফর্মুলা নিয়ে নাও, K-273 ডিভাইডেড বাই 5, রেশিওটা নিচ্ছি আর কি, সেটা কার সমান, F-32/9। এখন এফ এর জায়গায় তুমি কে বসাও অথবা কে এর জায়গায় এফ বসাও, একই কথা, দুইটা সমান হয়ে যাবে। সো K-273 ডিভাইডেড বাই 5 সমান দাঁড়াচ্ছে, এফ এর জায়গায় আমি কে বসাচ্ছি, K-32 ডিভাইডেড বাই 9। যদি একটু ক্যালকুলেট করি দেখো কি থাকে, 9K মাইনাস 3 নং 27-এর 7, হাতে হচ্ছে 2, 7 নং 63 আর 2 65-র 5, হাতে 6, 9 দুগুণে 18 আর 6 হচ্ছে 24। আর ওই পক্ষে থাকতেছে 5K মাইনাস 160, 5 32, খুব সম্ভবত 160ই আসার কথা। সো ফাইনালি, আচ্ছা এটা তো কে, এফ না, সরি, এখানে বিয়োগ গেলে হয়ে যাচ্ছে 4K, আর ওই পক্ষে এটা চলে যাবে 2457, সেখান থেকে 160 বিয়োগ যাবে আর কি। সো আমরা যদি বিয়োগটা করি, দেখো জাস্ট বাচ্চাদের ক্যালকুলেশন করতে হচ্ছে বসে বসে, 9 হাতে থাকে 1, এই 2, 1297 সামথিং, বুঝছো। এরপর আবার 4 দিয়ে ভাগ করো, 1297-এর মধ্যে 4 কয়বার যায় আর কি, দেখো কয়বার যাবে, 1297 হয়, ভুল বলছি তো, 2297, এখানে তো 2 থাকে, 2297, বুঝছো। তাহলে 2297-এর মধ্যে 4 কয়বার যাবে, 2297, প্রথমে 5 বার চলে যাচ্ছে, 4 5-এ 20, দেন নামতেছে 29, 4 7-এ 28, দেন নামবে হচ্ছে 17। তুমি একটু মিলাই ফেলো, 5 7 দিয়ে, আল্লাহ দেখো সব অপশন কাছাকাছি, মানে একদম বসে বসে তোমার ক্যালকুলেট করতে হবে। 4 4-এ হচ্ছে 16, সো এই হলো 4, দেন 1 নামছে তখন দশমিক দিয়ে সামথিং, সো 574 দশমিক সামথিং। এই যে কোনটা উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার অপশনটা। সো খুবই আনফর্চুনেট, এত ধরে ধরে যদি ক্যালকুলেশন করতে হয় সলভ করবো কখন। সো ফার্স্ট রানে অবশ্যই যেগুলো চোখে দেখে কনসেপচুয়ালি ফাস্ট করা যায় সেইগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, চলো পরেরটায় যাই আমরা, কারণ দেখো তোমার 574 575 এত কাছাকাছি দিছে, তোমার পুরো ভাগটা পর্যন্ত করতে হয়েছে, কি আর বল। আচ্ছা, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন। এই যে এরকম টাইপের কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আসছে, যেগুলো অনেক ফাস্ট করে ফেলা যায়। তো এটা আমরা কিভাবে করব, জাস্ট আমাদের ক্ষমতা বের করতে হবে, P = W/T, আর যেহেতু তুমি পাম্প ব্যবহার করে পানি উপরে তুলতেছো, জাস্ট mgh/t কৃত কাজটা। সো এম কত হবে, 10 লিটার পানির ভর 10 কেজি, জি তো আমাদের 9.8, হাইট কতটুকু বলো 10 মিটার, টাইম হচ্ছে বলছে প্রতি সেকেন্ড, সো ওইটা নেওয়া লাগবে না। তো দেখো 100 দিয়ে 9.8-কে গুণ করা, 10 দিয়ে গুণ করলে 98, আরও 10 দিয়ে গুণ করলে 980 ওয়াট চলে আসতেছে। সো এইগুলো তোমাকে কিন্তু ফাস্ট আনসার করতে হবে পরীক্ষা, বুঝতে পারছো। ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। পরের কোয়েশ্চেনটায় কি বলা হয়েছে, একটা সিলিকন ট্রানজিস্টরে আমাদেরকে ইনপুট রোধ বলে দেওয়া আছে 150 ওহম, দেন পিট প্রবাহ মানে বেস যে কারেন্ট সেটার ভ্যালু গিভেন, এরপর কালেক্টর প্রবাহ বা কালেক্টর কারেন্ট সেটার ভ্যালু গিভেন। বলছে এটা হচ্ছে সাধারণ এমিটার কনফিগারেশনে আছে বা কমন এমিটার কনফিগারেশন। এটা দেখতে কীরকম জানো, একটু বেসিকটা দেখাই দিই। এটা দেখতে হচ্ছে ধরো এই রকম, যে আমাদের এমিটারটা
এমিট করতেছে, মাঝখানে এই যে বেজ আর এইদিকে হচ্ছে কালেক্টর। সো ফাইনালি ফরমেশনটা হলো এইরকম টাইপের দাঁড়ায়, বুঝছো? এই দেখো এমিটার থেকে এমিট হচ্ছে, মাঝখানে বেজ বা ভিত্তিটা আর এইদিকে কালেক্টর। সো আমরা চিন্তা করব এই পাশটা হচ্ছে আউটপুট, বুঝছো, সার্কিটের, আর বাম পাশটা হচ্ছে ইনপুট। তাহলে দেখো ইনপুট বরাবর কে আছে? অবশ্যই বেজ, আর আউটপুট বরাবর আছে কিন্তু কালেক্টর। সো আমাদের মাথায় ওইটাই আসতে হবে যে এখানে বেজের যে কারেন্টটা সেটা ইনপুট কারেন্ট, কালেক্টরের যে কারেন্টটা সেটা হচ্ছে আউটপুট কারেন্ট। ঠিক আছে, এখন দেখো বের করতে বলছে কিন্তু প্রবাহ লাভ, বুঝছো? প্রবাহ লাভ বলতে বোঝায়, সরি ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভ বলতে বোঝায় তোমার আউটপুট যে ভোল্টেজ সেটা ইনপুটের রেসপেক্টে কত গুণ, বুঝছো? যদি ক্ষমতা লাভ বলতো তাহলেও সেরকম হতো যে আউটপুটের যে ক্ষমতা সেটা ইনপুটের রেসপেক্টে কত গুণ, বুঝতেছো? ঠিক আছে, তাহলে আউটপুট ভোল্টেজ, আমার যেহেতু ভোল্টেজ দেওয়া নাই বাট আই আর আর দেওয়া, আমি ভি কে ভাঙবো আই আর আর দিয়ে, নিচের ভি কেও ভাঙবো আই আর আর দিয়ে। বাট কেমন আই? আউটপুটের আই হচ্ছে কালেক্টর কারেন্ট, সো আই সি, আর আউটপুটের যে রোধ সেটা আমরা বসাবো, আর ইনপুটের যে কারেন্ট সেটা হচ্ছে বেস কারেন্ট, সো আই বি, আর ইনপুটের রোধটা তো বসানো যাবে। এবার আসলে ক্যালকুলেশনগুলো করি, আমাদের কোনটার ভ্যালু কত দেওয়া? আইসি দেওয়া আছে হচ্ছে কত? 2.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই আউটপুটের যে রোধ সেটা দেওয়া আছে কত? 5 কিলো ওহম। সো আমি 5 × 10 কিউব রাখতেছি। নিচে দেখো আইবি দেওয়া আছে মাইক্রো অ্যাম্পিয়ারে, না? তাহলে 50, এটাকে যদি মাইক্রোতে রাখি, চলো উপরেরটাকেও মাইক্রোতে নিয়ে আসি। দেখো আরেকটা 1000 গুণ দিছি, কেন? আড়াই মিলি অ্যাম্পিয়ার ছিল, সেটাকেও মাইক্রোতে নিছি। ঠিক আছে, ইনটু ইনপুট রেজিস্ট্যান্স কত দেওয়া? 150। এবার জাস্ট একটু কষ্ট করে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। দেখো প্যারার কিছু নাই, এই 0 একটা কাটা, এই 2টা কাটা, উপরে দেখো এই জায়গা থেকে আমি কাটাকাটি করে শুধু 10 রাখতে পারি, কারণ 2টা 0 কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, এরপর 5 দিয়ে আবার কেটে দাও, দেখো 2 হয়ে গেছে। ঠিক আছে, এরপর আবার 5 দিয়ে কেটে দাও, দেখো 3 হয়ে গেছে। সো ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো, এই 2 দিয়ে আড়াইকে গুণ করো, 5 চলে আসবে। সো ফাইনালি 5 × 10 কিউব, এই যে 5 × 10 কিউব, নিচে একটা 3 থাকে, 5 দিয়ে কিন্তু আবার, সরি 5কে 3 দিয়ে কিন্তু ভাগ করলে 1.67 টাইপের কিছু চলে আসবে, সেটাকে আবার 1000 দিয়ে গুণ করো। সো বোঝাই যাচ্ছে, একটু অপশনের দিকে তাকাও, আমাদের এই যে এই উত্তরটা, সি নাম্বার উত্তরটাই সবচেয়ে ক্লোজেস্ট, তাই না? হ্যাঁ দেখো 1666 হবে, কিন্তু 1677 না, কিন্তু দেখছো এখানেও কিন্তু অপশনটা খুবই কাছাকাছি, বাট এটা হবে না, কারণ এখানে তো ক্রমাগত 1.66667 আসতে থাকে, আমরা তো 2 ডিজিট লিখতে গিয়ে 1.67 লিখছি, বুঝতে পারছো? সো এখানে বেসিকটা কিন্তু এরকম ছিল যে কোথায় ইনপুটটা হবে, কোথায় আউটপুটটা হবে, এইটা বুঝতে হবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটায় মুভ অন করি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বেড়ে গেছে। দেখো যে কোনো সরল দোলকের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? টি ইকুয়ালস টু 2π√L/g। সো দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় পর্যায়কালের সাথে, তো সেটার সম্পর্ক সমানুপাতিক, বর্গমূল হোক আর যাই হোক সমানুপাতিক। তো সো তোমার পর্যায়কালও কিন্তু বেড়ে যাবে, কারণ দৈর্ঘ্যটা বাড়তেছে, বুঝছো? ঠিক আছে, এখন বললো এর ফলে দোলকটি 200 সেকেন্ড ধীরে চলে। আচ্ছা, এর দোলনকাল কত? এটার কিন্তু সরাসরি ফর্মুলা আছে আমাদের কাছে, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। পর্যায়কালের ফর্মুলাটা কি ছিল বলো তো? 2 × 86,400, আর নিচে হবে যতগুলো অর্ধদোলন দিতে পারতেছে ও, 86,400 যদি কম বেশি দেয় তাই প্লাস মাইনাস এক্স। এই ক্ষেত্রে প্লাস যাবে না মাইনাস যাবে? যেহেতু দেখো 200 সেকেন্ড ধীরে চলতেছে, পর্যায়কাল বেড়ে যাবে, এখানে কিন্তু বিয়োগ দিতে হবে। আমি প্লাস মাইনাস না দিয়ে ডিরেক্টলি বিয়োগ দিচ্ছি 200 সেকেন্ড। বাস, এই কোয়েশ্চেনটা জাস্ট এতটুকুই ছিল। এবার একটু ক্যালকুলেশনটা করি। দেখো 2 × 86,400, আর নিচে থাকবে 86,200, 200 বিয়োগ চলে গেছে, তাই না? অপশনগুলো দেখো তো, এখানেও দেখো খুবই কাছাকাছি, মানে কতটা দুর্ভাগ্য আসলে। এখন তোমাকে বলছে পরিবর্তিত দোলনকাল কত? দোলনকাল কিন্তু তোমার সেকেন্ড দোলকের 2 সেকেন্ড ছিল, যেহেতু ধীরে চলতেছে দোলনকাল কি আরও বেড়ে যাবে। সো বাড়লে কি কখনো সেটা 1 আসবে, 0.99 আসবে? কখনো না। সো এটা আসলে না করেই বলে দেওয়া যায় উত্তর এটাই হয়ে যাবে। আসলে 2 সেকেন্ডের চেয়ে একটু বেড়ে যাবে, অত বেশি বাড়ে নাই, সামান্য বাড়ছে। সেটা অপশনে পূর্ণ সংখ্যাই রাখছে। তো দেখো অলমোস্ট, এই যে এটা দিয়ে এটাকে কাটলে, 1 পয়েন্ট সামথিং সামথিং আসবে, সেটা দিয়ে 2কে গুণ করলে 2 পয়েন্ট সামথিং সামথিং, সবচেয়ে ক্লোজেস্ট এইটা। তো এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের প্যারা নেওয়ার দরকার নেই, ইভেন কোনো ম্যাথই করার দরকার ছিল না, কারণ প্রথম 3টা অপশন কিন্তু উত্তর হচ্ছে না। বুঝলাম? ঠিক আছে, চলো পরেরটার দিকে চলে যাই। কি বলা হয়েছে? ডান পাশের বর্তনীতে XYZ এর মানগুলো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আসা আরেকটা কোয়েশ্চেন। আমাদের এই যে একটা গেট আছে,
এই যে আরেকটা গেট আছে, আমাদের টোটাল 3টা ইনপুট দেওয়া আছে। সো গেটগুলা কোনটা কি দেখো, এটা হচ্ছে আমাদের একটা অর গেট, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এবং এইটা হচ্ছে অ্যান্ড গেট, রাইট? আমাদের ফাইনালি বাতিটা জ্বলতে হবে, দেখো চাচ্ছে বাতিটা জ্বলতে হবে, মানে আউটপুটে 1 আসতে হবে। দেখো ফাইনালি কিন্তু একটা অ্যান্ড গেট আছে, তোমাদের জানার কথা অ্যান্ড গেটে 2টা ইনপুটই 1 হতে হবে, তাহলেই শুধুমাত্র আউটপুটটা 1 পসিবল। মানে আমার দরকার কি, আমার এইখান থেকেও 1 আসতে হবে, রেড কালার কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার এইখান থেকেও 1 আসতে হবে, রাইট? এখন এইখান থেকে যদি 1 আসতে হয়, তাকায় দেখো এটা আবার একটা অ্যান্ড গেট, মানে এক্স আর ওয়াই এই দুইজনকে 1 হইতে হবে, এক্স আর ওয়াই এই দুইজনকে 1 হইতে হবে, এরা 1 হইতে বাধ্য, তাহলেই একমাত্র উপর থেকে 1 আসতে পারে। দেন জেডকেও কিন্তু 1 হওয়া জরুরি না, কারণ এটা তো অর গেট, ওয়াই 1 হয়ে গেলে দেখো জেড থেকে 0 আসলেও সমস্যা হবে না। তো এখানে মেইন আইডিয়াটা এটাই যে এক্স আর ওয়াই দুইজনকে 1 হতেই হবে। একটু অপশন খেয়াল করো, কোথায় এরকম অপশন আছে? একমাত্র ডি নাম্বার অপশনটাই আছে যেখানে এক্স আর ওয়াই দুইটাকেই 1 হতে হচ্ছে। আমি এটা একটু দেখাই দিই যে তোমার এন্ড গেটের ক্ষেত্রে ধরো 2টা ইনপুট 0, তাও 0 আসবে, 2টা ইনপুটের একটা 0 একটা 1, তাও 0 আসবে, একটা 0 আরেকটা 1, তাও 0 আসবে, 2টাই 1 আসলে কেবলমাত্র 1 আসবে। সো এই কোয়েশ্চেনটা মনে হতে পারে অনেক বড় একটা সার্কিট সলভ করতে দিছে, আসলে না, এই ছোট্ট একটা আইডিয়া মাথায় রাখা লাগবে। ঠিক আছে, একটা অপশনই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা ছিল। চলো পরেরটায় চলে যাচ্ছি। কি বলা, 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে ছড়ায় যাচ্ছে। মানে দেখো আগে একটা বিভব শক্তি ছিল, একটা উচ্চতায় ছিল, সে এখন মাটিতে পড়ে গতিশক্তি পাচ্ছে এবং শক্তির অপচয় হয় নাই ধরে নিতে বলছে। তাহলে জাস্ট কি বলো, ছোটবেলার অঙ্ক, mgh সমান হচ্ছে হাফ mv স্কোয়ার, উভয় পক্ষ থেকে m কাটাকাটিও হয়ে যাবে। সো ফাইনালি যদি বেগ বের করতে হয়, দেখো এম এম কাটা 2 ওই পাশে চলে যাবে, ভি স্কোয়ার সমান থাকবে 2gh। সো ভি থাকবে √2gh এর সমান 2 ইন্টু জি এর ভ্যালু তো আমাদের 9.8, যেহেতু কিছু গিভেন নাই। এইচ বলা আছে হচ্ছে 250 মিটার, এইচ বলা আছে হচ্ছে 250 মিটার, এত মিটার পার সেকেন্ড। দেখি এটা ক্যালকুলেট করা যায় কিনা। দেখো 250কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে কিন্তু 500। আমি 500 ইন্টু 9.8 করলে কত হবে, এটা তো আসলে বের করা পসিবল না। বাট হোয়াট ইফ আমরা এটাকে 10-এর কাছাকাছি চিন্তা করি, তাহলে 500-র জায়গায় এটা হয়ে যাবে 5000। এখন 5000কে রুট করতে হবে। দেখো 7 সাথে কিন্তু 49, বুঝতেছো? 7 সাথে কিন্তু 49, মানে ধরো আমাকে 70কে বর্গ করতে দিল, তাইলে কিন্তু হবে 7 সাথে 49 আর 2টা শূন্য এরকম। তো এটা অলমোস্ট 5000-এর কাছাকাছি। তো আমরা এটাকে 70-এর কাছাকাছি কিন্তু ভাবতে পারি। একটা সিলিকন ট্রানজিস্টরে আমাদের ইনপুট রোধ আমাদেরকে ইনপুট রোধ বলে দেওয়া আছে 150 ওহম। দেন পিট প্রবাহ মানে বেস যে কারেন্ট সেটার ভ্যালু গিভেন। এরপর কালেক্টর প্রবাহ বা কালেক্টর কারেন্ট সেটার ভ্যালু গিভেন। বলছে এটা হচ্ছে সাধারণ এমিটার কনফিগারেশনে আছে বা কমন এমিটার কনফিগারেশন। এটা দেখতে কীরকম জানো, একটু বেসিকটা দেখাই দিই। এটা দেখতে হচ্ছে ধরো এই রকম, যে আমাদের এমিটারটা এমিট করতেছে, মাঝখানে এই যে বেস আর এইদিকে হচ্ছে কালেক্টর। সো ফাইনালি ফরমেশনটা হলো এই রকম টাইপের দাঁড়ায়, বুঝছো? এই দেখো এমিটার থেকে এমিট হচ্ছে, মাঝখানে বেস বা ভিত্তিটা আর এইদিকে কালেক্টর। সো আমরা চিন্তা করব এই পাশটা হচ্ছে আউটপুট, বুঝছো, সার্কিটের, আর বাম পাশটা হচ্ছে ইনপুট। তাহলে দেখো ইনপুট বরাবর কে আছে, অবশ্যই বেস, আর আউটপুট বরাবর আছে কিন্তু কালেক্টর। সো আমাদের মাথায় ওইটাই আসতে হবে যেখানে বেসের যে কারেন্টটা সেটা ইনপুট কারেন্ট, কালেক্টরের যে কারেন্টটা সেটা হচ্ছে আউটপুট কারেন্ট। ঠিক আছে, এখন দেখো বের করতে বলছে কিন্তু প্রবাহ লাভ, বুঝছো? প্রবাহ লাভ বলতে বোঝায়, সরি ভোল্টেজ লাভ বলতে বোঝায় তোমার আউটপুট যে ভোল্টেজ সেটা ইনপুটের রেসপেক্টে কত গুণ, বুঝছো? যদি ক্ষমতা লাভ বলতো তাহলেও সেরকম হতো যে আউটপুটের যে ক্ষমতা সেটা ইনপুটের রেসপেক্টে কত গুণ, বুঝতেছো? ঠিক আছে, তাহলে আউটপুট ভোল্টেজ আমার যেহেতু ভোল্টেজ দেওয়া নাই বাট আই আর আর দেওয়া, আমি ভিকে ভাঙবো আই আর আর দিয়ে, নিচের ভিকেও ভাঙবো আই আর আর দিয়ে। বাট কেমন
আউটপুটের আই হচ্ছে কালেক্টর কারেন্ট, সো আইসি, আর আউটপুটের যে রোধ সেটা আমরা বসাবো। আর ইনপুটের যে কারেন্ট সেটা হচ্ছে বেস কারেন্ট, সো আইবি, আর ইনপুটের রোধটা তো বসানো যাবে। এবার আসলে ক্যালকুলেশনগুলো করি। আমাদের কোনটার ভ্যালু কত দেওয়া, আইসি দেওয়া আছে হচ্ছে কত 2.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই আউটপুটের যে রোধ সেটা দেওয়া আছে কত 5 কিলো ওহম, সো আমি 5 × 10 কিউব রাখতেছি। নিচে দেখো আইবি দেওয়া আছে মাইক্রো অ্যাম্পিয়ারে, না তাহলে 50, এটাকে যদি মাইক্রোতে রাখি, চলো উপরেরটাকেও মাইক্রোতে নিয়ে আসি। দেখো আরেকটা 1000 গুণ দিছি, কেন 2.5 মিলি অ্যাম্পিয়ার ছিল সেটাকেও মাইক্রোতে নিছি, ঠিক আছে। ইনটু ইনপুট রেজিস্ট্যান্স কত দেওয়া 150। এবার জাস্ট একটু কষ্ট করে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। দেখো প্যারার কিছু নাই, এই শূন্য একটা কাটা, এই দুইটা কাটা, উপরে দেখো এই জায়গা থেকে আমি কাটাকাটি করে শুধু 10 রাখতে পারি, কারণ দুইটা শূন্য কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, এরপর 5 দিয়ে আবার কেটে দাও, দেখো 2 হয়ে গেছে, ঠিক আছে। এরপর আবার 5 দিয়ে কেটে দাও, দেখো 3 হয়ে গেছে। সো ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো, এই 2 দিয়ে আড়াইকে গুণ করো, 5 চলে আসবে। সো ফাইনালি 5 × 10 কিউব, এই যে 5 × 10 কিউব, নিচে একটা 3 থাকে, 5 দিয়ে কিন্তু আবার 5কে 3 দিয়ে কিন্তু ভাগ করলে 1.67 টাইপের কিছু চলে আসবে, সেটাকে আবার 1000 দিয়ে গুণ করো। সো বোঝাই যাচ্ছে, একটু অপশনের দিকে তাকাও, আমাদের এই যে এই উত্তরটা, সি নাম্বার উত্তরটাই সবচেয়ে ক্লোজেস্ট, তাই না? হ্যাঁ দেখো 1666 হবে, কিন্তু 1677 না, কিন্তু দেখছো এখানেও কিন্তু অপশনটা খুবই কাছাকাছি, বাট এটা হবে না, কারণ এখানে তো ক্রমাগত 1.66667 আসতে থাকে, আমরা তো 2 ডিজিট লিখতে গিয়ে 1.67 লিখছি, বুঝতে পারছো? সো এখানে বেসিকটা কিন্তু এরকম ছিল যে কোথায় ইনপুটটা হবে কোথায় আউটপুটটা হবে এইটা বুঝতে হবে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনটায় মুভ অন করি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বেড়ে গেছে। দেখো যে কোনো সরল দোলকের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, টি ইকুয়ালস টু 2π√L/g। সো দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় পর্যায়কালের সাথে তো সেটার সম্পর্ক সমানুপাতিক, বর্গমূল হোক আর যাই হোক সমানুপাতিক, তো সো তোমার পর্যায়কালও কিন্তু বেড়ে যাবে, কারণ দৈর্ঘ্যটা বাড়তেছে, বুঝছো? ঠিক আছে, এখন বললো এর ফলে দোলকটি 200 সেকেন্ড ধীরে চলে। আচ্ছা, এর দোলনকাল কত? এটার কিন্তু সরাসরি ফর্মুলা আছে আমাদের কাছে, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। পর্যায়কালের ফর্মুলাটা কি ছিল বলো তো, 2 × 86400, আর নিচে হবে যতগুলো অর্ধদোলন দিতে পারতেছে ও, 86400 যদি কম বেশি দেয় তাই প্লাস মাইনাস এক্স, এই ক্ষেত্রে প্লাস যাবে না মাইনাস যাবে, যেহেতু দেখো 200 সেকেন্ড ধীরে চলতেছে পর্যায়কাল বেড়ে যাবে, এখানে কিন্তু বিয়োগ দিতে হবে। আমি প্লাস মাইনাস না দিয়ে ডিরেক্টলি বিয়োগ দিচ্ছি 200 সেকেন্ড, বাস এই কোয়েশ্চেনটা জাস্ট এতটুকুই ছিল। এবার একটু ক্যালকুলেশনটা করি, দেখো 2 × 86400 আর নিচে থাকবে 86200, 200 বিয়োগ চলে গেছে, তাই না? অপশনগুলো দেখো তো, এখানেও দেখো খুবই কাছাকাছি, মানে কতটা দুর্ভাগ্য আসলে। এখন তোমাকে বলছে পরিবর্তিত দোলনকাল কত, দোলনকাল কিন্তু তোমার সেকেন্ড দোলকের 2 সেকেন্ড ছিল, যেহেতু ধীরে চলতেছে দোলনকাল কি আরও বেড়ে যাবে। সো বাড়লে কি কখনো সেটা 1 আসবে 0.99 আসবে? কখনো না। সো এটা আসলে না করেই বলে দেওয়া যায় উত্তর এটাই হয়ে যাবে। আসলে 2 সেকেন্ডের চেয়ে একটু বেড়ে যাবে, অত বেশি বাড়ে নেই, সামান্য বাড়ছে, সেটা অপশনে পূর্ণ সংখ্যাই রাখছে। তো দেখো অলমোস্ট এই যে এটা দিয়ে এটাকে কাটলে 1 পয়েন্ট সামথিং সামথিং আসবে, সেটা দিয়ে 2কে গুণ করলে 2 পয়েন্ট সামথিং সামথিং, সবচেয়ে ক্লোজেস্ট এইটা। তো এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের প্যারা নেওয়ার দরকার নেই, ইভেন কোনো ম্যাথই করার দরকার ছিল না, কারণ প্রথম 3টা অপশন কিন্তু উত্তর হচ্ছে না। বুঝলাম? ঠিক আছে, চলো পরেরটার দিকে চলে যাই। কি বলা হয়েছে, ডান পাশের বর্তনীতে XYZ এর মানগুলো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আসা আরেকটা কোয়েশ্চেন। আমাদের এই যে একটা গেট আছে, এই যে একটা গেট আছে, এই যে আরেকটা গেট আছে, আমাদের টোটাল 3টা ইনপুট দেওয়া আছে। সো গেটগুলা কোনটা কি দেখো, এটা হচ্ছে আমাদের একটা অর গেট, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এবং এইটা হচ্ছে অ্যান্ড গেট, রাইট? আমাদের ফাইনালি বাতিটা জ্বলতে হবে, দেখো চাচ্ছে বাতিটা জ্বলতে হবে, মানে আউটপুটে 1 আসতে হবে। দেখো ফাইনালি কিন্তু একটা অ্যান্ড গেট আছে, তোমাদের জানার কথা অ্যান্ড গেটে 2টা ইনপুটই 1 হতে হবে, তাহলেই শুধুমাত্র আউটপুটটা 1 পসিবল। মানে আমার দরকার কি, আমার এইখান থেকেও 1 আসতে হবে, রেড কালার কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার এইখান থেকেও 1 আসতে হবে,
রাইট? এখন এইখান থেকে যদি 1 আসতে হয়, তাকে দেখো এটা আবার একটা এন্ড গেট, মানে এক্স আর ওয়াই এই দুইজনকে 1 হইতে হবে, এক্স আর ওয়াই এই দুইজনকে 1 হইতে হবে, এরা 1 হইতে বাধ্য, তাহলেই একমাত্র উপর থেকে 1 আসতে পারে। দেন জেড কেও কিন্তু 1 হওয়া জরুরি না, কারণ এটা তো অর গেট, ওয়াই 1 হয়ে গেলে দেখো জেড থেকে 0 আসলেও সমস্যা হবে না। তো এখানে মেইন আইডিয়াটা এটাই যে এক্স আর ওয়াই দুইজনকে 1 হতেই হবে। একটু অপশন খেয়াল করো, কোথায় এরকম অপশন আছে? একমাত্র ডি নাম্বার অপশনটাই আছে যেখানে এক্স আর ওয়াই দুইটাকেই 1 হতে হচ্ছে। আমি এটা একটু দেখাই দিই যে তোমার এন্ড গেটের ক্ষেত্রে ধরো দুইটা ইনপুট 0, তাও 0 আসবে, দুইটা ইনপুটের একটা 0 একটা 1, তাও 0 আসবে, একটা 0 আরেকটা 1, তাও 0 আসবে, দুইটাই 1 আসলে কেবলমাত্র 1 আসবে। সো এই কোয়েশ্চেনটা মনে হতে পারে অনেক বড় একটা সার্কিট সলভ করতে দিছে, আসলে না, এই ছোট্ট একটা আইডিয়া মাথায় রাখা লাগবে। ঠিক আছে, একটা অপশনই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা ছিল। চলো পরেরটায় চলে যাচ্ছি। কি বলা? 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে ছড়ায় যাচ্ছে। মানে দেখো আগে একটা বিভব শক্তি ছিল, একটা উচ্চতায় ছিল, সে এখন মাটিতে পড়ে গতিশক্তি পাচ্ছে এবং শক্তির অপচয় হয় নাই ধরে নিতে বলছে। তাহলে জাস্ট কি বলো, ছোটবেলার অঙ্ক, mgh সমান হচ্ছে হাফ mv², উভয় পক্ষ থেকে m কাটাকাটিও হয়ে যাবে। সো ফাইনালি যদি বেগ বের করতে হয়, দেখো এম কাটা 2 ওই পাশে চলে যাবে, v² সমান থাকবে 2gh, সো v থাকবে √2gh এর সমান 2 ইন্টু জি এর ভ্যালু তো আমাদের 9.8, যেহেতু কিছু গিভেন নাই। এইচ বলা আছে হচ্ছে 250 মিটার, এইচ বলা আছে হচ্ছে 250 মিটার, এত মিটার পার সেকেন্ড। দেখি এটা ক্যালকুলেট করা যায় কিনা। দেখো 250কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে কিন্তু 500। আমি 500 ইন্টু 9.8 করলে কত হবে এটা তো আসলে বের করা পসিবল না। বাট হোয়াট ইফ আমরা এটাকে 10-এর কাছাকাছি চিন্তা করি, তাহলে 500-র জায়গায় এটা হয়ে যাবে 5000। এখন 5000কে রুট করতে হবে। দেখো 7 সাথে কিন্তু 49, বুঝতেছো? 7 সাথে কিন্তু 49, মানে ধরো আমাকে 70কে বর্গ করতে দিল, তাইলে কিন্তু হবে 7 সাথে 49 আর 2টা 0 এরকম। তো এটা অলমোস্ট 5000-এর কাছাকাছি। তো আমরা এটাকে 70-এর কাছাকাছি কিন্তু ভাবতে পারি, কারণ এর চেয়ে ইজিলি তুমি রুট করতে পারবা না, এবং 70-এর কাছাকাছি অপশন একটাই আছে। দেখছো, অপশন এরকম থাকলে তুমি অ্যাজাম্পশন দিয়ে উত্তর করতে পারবা, এই সব ক্ষেত্রে ক্যালকুলেটর দরকার হয় না। বুঝতে পারছি? ঠিক আছে, চলো সামনের দিকে যাই। কি বলা? একটা স্ফেরোমিটার আছে আমাদের, স্ফেরোমিটারটার 3 পায়ের যে মধ্যবর্তী দূরত্ব সেগুলো আমাদেরকে দেওয়া আছে যথাক্রমে 6.3, 6.5, 6.4। আচ্ছা, এবং উত্তর লেন্সটির গভীরতা ও কাচ প্লেটের উচ্চতা একই, লেন্সটির বক্রতার ব্যাসার্ধ কত? বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের মেইন যে ফর্মুলাটা সেটা কি বলতো? d² ডিভাইডেড বাই 6h প্লাস হচ্ছে h/2। এখানে কোনটা কি? ডি হচ্ছে ওই যে 3 পায়ের মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া, সেখান থেকে গড় দূরত্বটা বের করতে হবে আর কি। সো গড় দূরত্ব কি হবে? 3টা না, সো 6.3 প্লাস 6.5 আর আছে হচ্ছে 6.4, এই এত ডিভাইডেড বাই 3। সো এখান থেকে যদি আমরা গড়টা করি কত আসতেছে? 7, তাহলে 6.4 চলে আসবে, এত সেন্টিমিটারের মতো। আর এইচটা হচ্ছে, এই যে দেখো তোমাকে ইনিশিয়ালি দেওয়া যে উত্তর লেন্সের উচ্চতা পাওয়া গেছে 5.21, বাট সমতল কাচ আবার মাটি থেকে 0.25 উচ্চতায়। সো দুটার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে আমাদের এইচ। সো এইচটা আসলে বের করে ফেলি, সেটা হবে 5.21, বড়টা থেকে ছোটটা জাস্ট বাদ দিয়ে দাও, মাইনাস হবে 0.25। সো এই বিয়োগটা করলে তো সিম্পলি 4.96 এত সেন্টিমিটার চলে আসবে। আমরা আসলে এতটুকুই করতে পারবো এই ম্যাথের, কারণ এরপরে দেখো এই যে ক্যালকুলেশন এবং অপশনগুলো দেখো কত কাছাকাছি, 3.65, 68, 86, 58। আমার মনে হয় না সেটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল, বুঝছো? 6.4 এর স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু 4.96 আর প্লাস 4.96 ডিভাইডেড বাই 2। এটা করা যাবে, এটা ভাগ দেওয়া যাবে, বাট এইখানে আসলে কি করবা? সর্বোচ্চ এতটুকু করতে পারো যে 6.4 দুইটা আছে, এটা আছে 6, দেন 4.96, এখানে কত হয়ে যাবে? 2.48-এর মতো চলে আসবে ভাগ করে দিলে। দেন 6 দিয়ে এটাকে কাটলে 1 কল্পনা করতে পারো, বাট এরপরে আবার কাটাকাটিটা করবা কিভাবে? সো খুবই আসলে খারাপ এই জিনিসগুলো। ঠিক আছে, আমি পরেরটায় চলে যাচ্ছি, ওইখানে টাইম ওয়েস্ট করলাম না। একটা তরঙ্গে দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য বের করতে বলছে। এই যে কোয়েশ্চেনটা, তুমি কোন জায়গায় ভার্সিটি এক্সাম দিছো বা এমসিকিউ পরীক্ষা দিছো যেখানে আসে নাই? মানে এটা একদম সবার আত্মস্থ থাকতে হবে। আমরা জানি পথ পার্থক্য ডিভাইডেড বাই 2π, এইভাবে মনে রাখতে পারো রেশিও আকারে, বুঝছো? পথ পার্থক্য ডিভাইডেড বাই 2π হবে হচ্ছে দশা পার্থক্য
ভুল লিখছি আসলে, বুঝছো, পথ পার্থক্যের সাথে ল্যামডা আসবে, পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই। এমন হচ্ছে কেন? দশা পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 পাই। সো জাস্ট ভ্যালুগুলো বসায় দাও, আমাদের পথ পার্থক্যই বের করতে হবে। আমরা যেটা বের করতে চাই সেটা ইকুয়ালস টু, এখন ল্যামডা ওই পক্ষে চলে যাচ্ছে, সো ল্যামডা গুণ দশা পার্থক্য কত বলছে বলো, পাই বাই 2, পাই বাই 2 ডিভাইডেড বাই জাস্ট 2 পাই, পাই পাই কেটে যাবে, 2 2 গুণ হয়ে 4 হয়ে যাবে, সো ল্যামডা বাই 4 চলে আসবে কাঙ্ক্ষিত উত্তর। তো আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু বি নাম্বার অপশনটা, একদম সিম্পল, এইগুলোতে টাইম ওয়েস্ট করা যাবে না, মানে ফাস্ট করে ফেলতে হবে। আচ্ছা, ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, কৌণিক বেগ বের করতে বলছে, খুবই ক্লাসিক একটা ম্যাথ। দেখো কৌণিক বেগ কীভাবে বের করবা, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি না, তোমার এই যে দৈর্ঘ্যটা দিছে সেটা আননেসেসারি, এটা লাগতেছে না। তোমার পর্যায়কাল তো জানা, তোমার মিনিটের কাটা কতক্ষণ পরে একবার সম্পূর্ণ ঘুরে আসে বলো তো? মিনিটের কাটা অনেকে ভাবতে পারে 60 মিনিট, 60 মিনিটে কি একবার সম্পূর্ণ ঘুরে আসে? হ্যাঁ, ধরো এই মুহূর্তে মিনিটের কাটা 12তে আছে, একদম 1 ঘন্টা পরে আবার 12তে ফিরে আসতেছে, সো 60 মিনিট সময় লাগে, 60 মিনিট বা 1 ঘন্টা। সো নিচে হবে 60 ইন্টু 60, এই এত সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইটাও আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো রে ভাই, এটা হয়তো কাছাকাছি যাওয়া পসিবল। দেখো কি লেখা যেতে পারে, 2 গুণ 3.1416, আর নিচে আছে দেখো 60 গুণ 60। আমি চিন্তা করব কি, উপরে 3 দুগুণে 6 হয়ে গেছে, নিচে 60 আছে, সো সেই পুরো 6, এই যে দেখো পুরো 6 দিয়ে এটাকে কাটলে 10 চলে আসে, সো ফাইনাল উত্তর হবে 1/600, 1/600 করলে যা আসে। এখন 1 তো লেখা যাবে না, আমি 1000 লিখলাম, নিচে আরেকটা 1000 লিখলাম, বুঝছো করছিটা কি, যাতে সুন্দর করে আমি ভাগটা দিতে পারি। এই 0 0 এই 0 0 কাটা, 10কে 6 দিয়ে ভাগ করা সোজা, দেখো 10কে 6 দিয়ে ভাগ করো, একবার যাবে 6 একে 6, এরপর 4 দশমিক দাও 0, 6 6 36, সো 1.6 সামথিং আসবে, বুঝছো, 1.6 সামথিং, নিচে আবার আছে কিন্তু 1000, সো বুঝো উত্তরটা কিন্তু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1000 ভাগ মানে কি -3 না, এই টাইপের কিছু চলে আসবে। সো এর কাছাকাছি আমার মনে হচ্ছে এ নাম্বার অপশনটাই, বুঝছো, 1.6 এর কাছাকাছি এ নাম্বার অপশনটা। তুমি বলতে পারো কেন বেড়ে গেল ভ্যালুটা, দেখো আমরা 2 ইন্টু 3.1416কে 6 কল্পনা করছি, 3.1416কে 3 কল্পনা করছি, আমি কিন্তু ছোট করে দিছি ভ্যালুটা আরও বাড়বে, এই জন্য আমার অ্যাজাম্পশন থেকে একটু বেশি আসছে। আবার এত বেশি আসবে না যে 2-এ চলে যাবে, আবার কম কিন্তু আসবেই না, সো এটা তো আগেই বাদ, আর এত বেশি আসবে না যে 2 হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা, এটা কিন্তু করা যাবে। ঠিক আছে, আসো পরেরটায় যাই। কি বলা, 200 গ্রাম ভরের একটা বস্তু 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে? এটাও তো দেখো সেই একই শক্তির সংরক্ষণশীলতা, বুঝো না, যে 20 মিটার উঁচু থেকে পড়তেছে, তখন তো পুরোটাই ছিল বিভব শক্তি, সেটাই অ্যাকচুয়ালি গতিশক্তিতে কনভার্ট হয়েছে কখন, ভূমি স্পর্শ করার মুহূর্তে। সো আবার এই ফর্মুলার ম্যাথ 2টা আসছে, দেখছো, mgh সমান হাফ mv স্কোয়ার, কাটা চলে যাবে, আমি একবারে লিখতে পারি v সমান √2gh, সো উত্তর চলে আসবে √2 গুণ h কত বলছে 20 ইন্টু হচ্ছে 9.8। তাহলে দেখো কি দাঁড়ায় আমাদের এখানে, আমি এটাকে 10-এর কাছাকাছি কল্পনা করবো, বুঝছো, 20 দুগুণে তো 40 ইন্টু হচ্ছে 10, তাহলে হয়ে যাবে 400। দেখো রুট কিভাবে করতে হয়, 4কে রুট করলে 2 হয়ে যাবে, আর 2টা শূন্য রুট হয়ে একটা শূন্য হয়, এই আইডিয়াটা রাখো, তাহলে 20-এর কাছাকাছি চলে আসবে। ও আচ্ছা, আমাদের বেগ বের করতে বলে নেই, সরি, আমাদের গতিশক্তিটাই চাইছিল। সো বেসিক্যালি তোমার mgh-টাই তো গতিশক্তি, সো এত কিছু করা লাগতো না, বুঝছো, mgh জাস্ট কত দেওয়া 200 গ্রাম, সেটাকে 1000 দিয়ে ভাগ করো, এই আমি ভুলে বেগটা বের করে দিছি, ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 20, দেখো একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, ফাইনালি জাস্ট থাকতেছে 4 গুণ 9.8, সো 4 ইন্টু 9.8, 4 নং দেখবা 36, আবার 4 8 32, সো 36 থেকে একটু বেশি, এই যে 39.2 চলে আসবে, বুঝছো, এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, বেগ কিন্তু চায়নি। ঠিক আছে, আচ্ছা পরেরটায় যাই। কোনো একটা স্প্রিংয়ের এক প্রান্তে এম ভরের একটা বস্তু ঝুলানো আছে, বলছি ঝুলানোতে এটি 8 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, বস্তুটি এরপর একটু টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত হবে? এটাও কিন্তু পর্যাবৃত্ত গতির খুবই ক্লাসিক একটা ম্যাথ, প্রায়শই আমরা করে থাকি। ধরো আমাদের একটা স্প্রিং আছে, এখান থেকে নিব স্প্রিংটা, ধরো এরকম আমাদের একটা স্প্রিং আছে,
এই স্প্রিংটার মাথায় তুমি একটা বস্তু যোগ করে দিছো, তাই এটা প্রসারিত হয়েছে, বুঝছো? ওর স্বাভাবিক দৈর্ঘ্য ধরো এখানে ছিল এই x = 0, এখান থেকে কিছু পরিমাণ নিচের দিকে সে প্রসারিত হয়েছে। তাহলে বলো এর কারণ কি? কারণটা হচ্ছে ওর নিচের দিকে গ্র্যাভিটি mg টানতেছে এই বস্তুটা যোগ করে দেওয়ায়, আর বিপরীত দিকে স্প্রিংয়ের যে প্রত্যয়নী বল Fs স্প্রিং ফোর্স সেটা তো আছেই। সো আমাদের Fs আর mg হলো সমান, রাইট? সো Fs এর ভ্যালু তো আবার kx সমান হচ্ছে mg। দেখো আমরা কিন্তু জানি যে পর্যায়কালের একটা ফর্মুলা আছে সকল ক্ষেত্রেই সিম্পল হারমোনিক মোশনে, সেটা হচ্ছে 2π√m/k। সো এক্ষেত্রে তুমি m তো জানো, এই যে m, বাট kটা জানো না। kটা কোত্থেকে পাবা? এই যে দেখো এখান থেকে তুমি রেশিও নিতে পারো। m/k সমান কি দাঁড়াবে? m/k আমি এই পাশে নিয়ে আসছি x/g না। সো m/k এর স্থলে আমরা জাস্ট x/gটা বসাই দিব। সো আমি দেখো কি করতেছি, 2π × x/g বসবে। কতটুকু প্রসারিত হয়েছে? 8 সেন্টিমিটার, 0.08 ডিভাইডেড বাই 9.8। আমি একটু এখানে লিখি, এখানে আমি কি করছি, 2π√x/g যতটুকু প্রসারণ ডিভাইডেড বাই g, সেটা দ্বারা আমি রিপ্লেস করে দিছি। অনেকে এইটাও মনে রাখে, বাট কষ্টের কথা হচ্ছে এখন আমি এটা ক্যালকুলেট করবোটা কীভাবে। সো খুবই দুঃখজনক আসলে, বুঝছো? এখান থেকে অ্যাকুরেট আনসারে যাওয়া খুবই কঠিন আমার কাছে মনে হয় আর কি, কারণ আমি এটা ক্যালকুলেশন করতে পারবো না। ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। কি বলা, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত? দেখো এভাবে মনে রাখবা যে গঠনশীল যে ব্যতিচার বা গঠনমূলক যে ব্যতিচার, সেটার জন্য পথ পার্থক্য আসে হচ্ছে λ/2 এর জোড় গুণিতক, আর ধ্বংসাত্মক হইলে λ/2 এর বিজোড় গুণিতক। জোড় মানে কিন্তু 2n, যে কোনো কিছুকে 2n দিয়ে গুণ করো দেখবা জোড় আসবে, বাট 2n + 1 হচ্ছে বিজোড়। সেখানে আমাদের উত্তরটা হবে λ/2 এর বিজোড় গুণিতক, দ্যাট ইজ 2n + 1 × λ/2। এই যে 2n + 1 × λ/2। ঠিক আছে, চলো পরেরটায় যাই। একটা বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্ট লেখা, তাহলে দেখো তো সে টোটাল কতটুকু ক্ষমতা সাপ্লাই দিতে পারবে? সেই বাড়ির যে মিটার, তোমার ক্ষমতা P = কিন্তু VI, রাইট? সো 10 × 220 চলে আসতেছে হচ্ছে 2220 এত ওয়াট সাপ্লাই দিতে পারতেছে ক্ষমতা। বাট তুমি বাতি লাগাইছো হচ্ছে 40 ওয়াটের, তাহলে কয়টা বাতি তুমি ইউজ করতে পারবা? খুবই অবভিয়াস, এগুলো জাস্ট ছোটোবেলার অঙ্ক। এই টোটাল যে ক্ষমতা কি করবা, তাকে 2220কে জাস্ট ভাগ করে দিবা 40 দ্বারা। এখানে আসলে এরকম 2 আসে, আমি তো ভুল লিখছি, তাই না? 2200 আসে, আসলে 2200 আসে। সো এখানেও 2200 লিখতে হবে। 2200কে জাস্ট আমরা 40 দিয়ে ভাগ করে দিব। কিভাবে? দেখো 0 0 তো চলে গেল, এবার 220কে 4 দিয়ে ভাগ দিতে হবে। চলো দেখি, 220 ভাগ হচ্ছে 4। দেখো 4 কয়বার যাবে? 4 × 5 = 20, এরপর আবার 20, 4 × 5 = 20, তো 55 হচ্ছে আর কি, বুঝছো? সিম্পল, এটা কিন্তু একদম সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। ওকে, 55। পরেরটায় যাই। কি বলা, চিরের প্রস্থ বলা আছে 3 × 10⁻⁴ মিটার, যে আলো দিয়ে আলোকিত করা হচ্ছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য গিভেন আছে। বলছে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম যে অবমগুলো তাদের মধ্যবর্তী কৌণিক দূরত্বটা বের করতে। এটা কিন্তু একক চিরের দরুন যে অপবর্তন সেটার কোয়েশ্চেন। এখন একক চিরের দরুন অপবর্তনে কিন্তু আমরা কেন্দ্রীয় চরমের জন্য কোনো ফর্মুলা জানি না, এই জন্য দেখো প্রথম ক্রম অবমের কথা বলছে, সেটাকে ব্যবহার করতে পারবো আমরা। কীরকম দেখো, এখানে সিনারিওটা আমরা একটু এইভাবে কল্পনা করতে পারি। ফর এক্সাম্পল, এই হচ্ছে আমাদের পর্দাটা যার উপর আমরা দেখতে পাচ্ছি চরম আর অবমগুলো। এইটা ধরো ফর এক্সাম্পল আমাদের কেন্দ্রীয় চরম, এর দুই পাশে আমাদের অবমগুলো আছে। এটা একটা অবম, এইদিকে ধরো এটা আরেকটা অবম। ঠিক আছে, এখন আমরা অবমের ফর্মুলা করতে পারি। ধরো এই হলো মাঝখান, এখান থেকে তুমি প্রথম অবমটা যেই দূরত্বে যে পাইছো ওই কোণটা বের করতে পারবা, কৌণিক দূরত্ব। এই দিকেও যে প্রথম অবমটা সেটাতে একই কৌণিক দূরত্বে আছে। এর মাধ্যমে দেখো আমরা পেয়ে যাব প্রথম অবম দুটোর মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, এই দিকে থিটা এই দিকে থিটা, টোটাল হচ্ছে টুয়াইস থিটা, বুঝছো? একক চিরের দরুন যে অপবর্তন সেটার জন্য কিন্তু অবমের ফর্মুলা হচ্ছে a sin θ = n λ। আমরা প্রথম অবমে আসি, তাই সরাসরি লেখা যায় sin θ = জাস্ট λ/a, n এর ভ্যালু তো 1 হয়ে গেছে। ল্যামডা কি বসবে বলো? 6000 অ্যাংস্ট্রম মানে 6000 × 10⁻⁻10, আর a কিন্তু সেন্টিমিটারে দেওয়া, সো 3 × 10⁻⁻6 হয়ে যাবে। দেখো যদি কাটাকাটি করো, 3 দিয়ে এটাকে কাটলে 2 হবে, আরও 1000 থাকে, 10 দিয়ে এটাকে কাটলে 10⁻⁴, সো 10³ × 10⁻⁴, ফাইনালি 10⁻⁻1 থাকবে, মানে 0.2 চলে আসতেছে কিন্তু। তো তুমি যদি থিটা বের করতে চাও, থিটা আসবে সাইন ইনভার্স
সাইন ইনভার্স 0.2, বাট আমাদের কিন্তু কৌণিক দূরত্ব লাগবে দুইটার মধ্যবর্তী, সেটা হচ্ছে টোয়াইস থিটা। সো উত্তর হবে 2 ইন্টু সাইন ইনভার্স 0.2, এই যে বি নাম্বারটা। বুঝছো, অনেকে কিন্তু এ দাগাই দিবে, বাট দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু টোয়াইস থিটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সুন্দর একটা প্রশ্ন ছিল। পরেরটায় যাচ্ছি, কি বলা, রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, গড় জীবন বের করতে বলছে। সো এইগুলাও দেখো খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড। আমরা জানি কি অ্যাভারেজ যে লাইফটা টি অ্যাভারেজ বা টাউ, সেটা হচ্ছে 1/λ, রাইট? আর আমাদের টি হাফ যেটা, সেটা হচ্ছে ln2/λ। তাহলে বলো তো দুইটার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এরকম যে টি হাফ অ্যাকচুয়ালি টি অ্যাভারেজের সাথে ln2-কে মাল্টিপ্লাই করে পাওয়া যায়, এই যে এরকম। তো তোমার টি অ্যাভারেজই কিন্তু বের করতে বলছে। সো ফাইনালি আমি লিখতে পারি গড় জীবন হবে টি হাফ ডিভাইডেড বাই ln2। সো টি হাফের ভ্যালু দিয়ে দিছে কত বলো, 1590। 1590 ডিভাইডেড বাই ln2 এর ভ্যালুটা অনেকে মনে রাখে এবং রাখতে হবে। এটা তুমি যেই প্রিপারেশনই নাও, ভার্সিটি এক্সাম বা অন্যান্য যে কোনো প্রিপারেশন, এটা কিন্তু 0.693, বুঝছো, 0.693। এখন এই ক্যালকুলেশনটা করাও খুবই ডিফিকাল্ট, অপশনগুলো দেখো খুবই কাছাকাছি, মানে 2300, 2304, 2290। সো কিছু আসলে বলার নেই, তুমি একদম ধরে ধরে ভাগ করতে হবে। সো আমি আর সময় ওয়েস্ট করতেছি না, পরেরটায় চলে যাচ্ছি। কি বলা, কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? আইডিয়াল গ্যাস থেকে সিআরএমএস বেগটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিএসটি এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সিআরএমএস অফ O2 সমান বলছে সিআরএমএস অফ H2। তাহলে আসো ফর্মুলা লিখি। ফর্মুলা কি, √3r, এক্ষেত্রে বলছে কত তাপমাত্রা আছে, এই টেম্পারেচারটা আননোন, ডিভাইডেড বাই অক্সিজেনের যে মোলার ম্যাস সেটা বসবে, ইকুয়ালস টু √3r, এই ক্ষেত্রে টেম্পারেচারটা জানা, ধরো এটাকে আমি টি ড্যাশ বললাম, ডিভাইডেড বাই m অফ H2। তুমি বর্গ করে দিয়ে দেখো 3r এগুলো এমনিই ক্যান্সেল আউট করে দিতে পারো, আমাদের জাস্ট টেম্পারেচার আর মোলার ম্যাসটা থাকতেছে। তো এই টেম্পারেচারটাই আমরা বের করব। অক্সিজেনের মোলার ম্যাস কত বলো, 32 O2 আকারে থাকে, আর ওই দিকে থাকতেছে এই টেম্পারেচার, এটা হচ্ছে 100, মানে হচ্ছে 373 কেলভিন। এটা কি নেগেটিভ 100? এটা কিন্তু খুবই আসলে ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ দেখো হাইফেন নাকি নেগেটিভ বুঝতেছি না। আচ্ছা আমরা ক্যালকুলেট করে দেখি কোনটার কাছাকাছি উত্তরটা আসে। ঠিক আছে, আর হাইড্রোজেনের মোলার মাস তো 2। সো ফাইনালি দেখো টি এর ভ্যালু দাঁড়াচ্ছে, যদি 32 ওই পাশে যায়, 16 গুণ 373, বুঝছো, 16 গুণ 373, অনেক হিউজ একটা ভ্যালু। খুব সম্ভবত এটা এই যে ডি নাম্বার অপশনটা হয়ে যেতে পারে, তাই না? না, 316 তো আরও বড় হয়ে যাবে, 316 48। তো খুব সম্ভবত এটা নেগেটিভই ছিল, বুঝছো, এটা নেগেটিভ 100 ডিগ্রি সেলসিয়াস বলা। তাহলে আমাদের এখানে 273 মাইনাস হবে 100। এটা একটু তোমরা চেক করে নিও, ফর্মুলা তো বুঝতেই পারছো, নিজেরা একটু মিলাই নিও। তো 16 গুণ 173 গুণ দিতে হবে, এইখান থেকে খুব সম্ভবত উত্তরটাতে পৌঁছানো সম্ভব। আমরা একটু গুণ করি, দেখো 16 গুণ হচ্ছে 173, এই যদি ক্যালকুলেট করি, 318 8 হাতে 1, 6 7 42, আর 1 43, 3 হাতে 4, 6 কে 6, আর 4 হচ্ছে 1000, মানে 10 হয়েছে আর কি, 0 3 7 1। সো ফাইনালি আসতেছে 8 6 7 2। হ্যাঁ, এই যে ডি নাম্বার অপশনটাই চলে আসতেছে ফাইনালি। ঠিক আছে, চলো পরেরটাই চলে যাই। তাহলে কি বলা, আমাদের দুইটা ভেক্টর আছে, বলছে দুইটা ভেক্টরের উপরই অভিলম্ব বা দুইটার উপরই লম্ব এমন ভেক্টর বের কর। সরাসরি মাথায় চলে আসতে হবে যে এইগুলো কিন্তু বের করতে হয় দুইটার ক্রস গুণফল করে, এ ক্রস বি করে তুমি এই কাজটা করতে পারবা। নতুন একটা ভেক্টর বের হবে যে দুইটা ভেক্টরের উপরই লম্ব। সো ক্রস কিভাবে করে, জাস্ট আই নাও, জে নাও, কে নাও, আর এই ক্ষেত্রে সহগগুলো নিয়ে নিব 3 1, দেন হচ্ছে 2, এদিকে হচ্ছে 2 -2, আর হচ্ছে 4। তুমি নিজে থেকে কইরো, আমি আর এটা করব না। আমি করব কি, আরও ইজিলি এমসিকিউতে এটা বের করে ফেলা যায়। এরা লম্ব না, মানে অপশনে যে উত্তরটা হবে তার সাথে এদেরকে দুইজনকেই যদি তুমি ডট করো তাহলে 0 চলে আসার কথা। একটু ডট করে দেখো তো, 3 8 -24, -8, 8 2 16, এটা কি শূন্য হচ্ছে না? তাহলে এ নাম্বার আগেই বাদ, দেখো অপশন এলিমিনেট করা যায়। এখানেও দেখো 3 8 24, -8, 8 2 +16, কোনোভাবেই 0 হচ্ছে না, এটাও বাদ। দেখো এখান দিয়ে 3 8 24 +8, 8 2 16, এটা তো সবই পজিটিভ, তাও হচ্ছে না। সো অবভিয়াসলি বি নাম্বারটাই উত্তর হবে। সো মাঝে মাঝে এরকম ক্রস গুণফল না করেও তুমি জাস্ট অপশন টেস্ট করে উত্তরটা বের করে ফেলতে পারতেছো। কেন? কারণ এরা লম্ব, মানে কি, এদেরকে যদি তুমি ডট করো, এ এর সাথেও ডট করো, বি এর সাথেও ডট করো, 0 চলে আসবে।
দুইটা লম্ব ভেক্টরের ডট গুণফল কিন্তু শূন্য আসে। বুঝছি, ঠিক আছে, চলো পরেরটায় চলে যাচ্ছি। কি বলা, ডান পাশের বর্তনীর তুল্য ধারকত্বটা আমাদেরকে বের করতে বলছে। দেখো কিভাবে করব। আমাদের এই 4 আর 4 আছে হচ্ছে কি সিরিজে, সিরিজে হইলে ইনভার্সের ফর্মুলা হয় ধারকের ক্ষেত্রে। তো তোমরা জানো কি না, একই মানের দুইটা ধারক যদি থাকে, তোমার ধরো একই মানের দুইটা এরকম ইনভার্স ফর্মুলা করা লাগতেছে, তাহলে কি হবে জানো, আনসারটা চলে আসবে x/2। যতগুলা তুমি নিচ্ছ তত দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দুইটা যদি আমি ইনভার্সের ফর্মুলা করি, এই দুইটার তুল্য ধারকত্ব চলে আসবে 2 মাইক্রোফ্যারাডে। সেই 2 মাইক্রোফ্যারাডে এই দুইজনের সাথে আবার কিসে আছে বলো, প্যারালালে। প্যারালাল মানে কি, প্লাসের ফর্মুলা। সো এরপর হবে 2 + 2 + 2, সো ফাইনালি 6 মাইক্রোফ্যারাডে। দেন 6, এই যে এখান থেকে পুরোটা 6 হয়ে গেছে। 6 আর 3 এরা দুইজন আবার সিরিজে আছে, সিরিজে থাকা মানে আবার এই ফর্মুলা 6 ইনভার্স যোগ 3 ইনভার্স, এই পুরাটার হোল ইনভার্স। সো এইখানে দেখবা কি চলে আসবে জানো, উপরে আসবে 6 আর 3 এর গুণফল, নিচে আসবে 6 আর 3 এর যোগফল, লসাগু করে উল্টাই দিছি আর কি। সো 18 বাই হচ্ছে 9, মানে তুল্য ধারকত্ব চলে আসবে 2 মাইক্রোফ্যারাডে। সো আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, এই যে বি নাম্বারটা। বুঝছো, খুবই সিম্পল সার্কিট ছিল, এগুলো করে ফেলবা নিজেরা। আচ্ছা, এই যে আরেকটা সার্কিট, এবার হচ্ছে প্রবাহ বের করতে বলছে। দেখো এখানে কিন্তু একটা মজার টুইস্ট আছে। তোমার দুইটা ব্যাটারির পোলারিটি লক্ষ্য করো উল্টা, কিন্তু প্লাস মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস প্লাস। সেদের নিট যে পোলারিটি, এই দুইটা থেকে যে নিট পোলারিটি আসবে সেটা বড়টার দিকে যাবে। দেখো বিয়োগ চলে গিয়ে এই যে নিট পোলারিটি হয়ে যাবে 12 - 2 ভোল্ট, অর্থাৎ 10 ভোল্ট। মানে এই দুইটার জায়গায় তুমি একটা ব্যাটারি ভাববা যার ভোল্টেজ কত বলো, 10 ভোল্ট। বুঝতে পারছি। সো ফাইনালি দেখো 10 ভোল্ট আছে, এই যে আবার প্যারালালে দুইটা চলে আসছে 2 2, তাহলে এই দুইটা যখন তুমি করবা একটা রোধ চলে আসবে, তার তুল্য রোধ কত আসবে 1 1 আর 4। 1 কিভাবে আসলে, এই যে 2/2 করছি আর কি। 1 আর 4 5 হয়ে যাবে সিরিজ, 5 দিয়ে 10কে ভাগ করো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট চলে আসবে। এটাই বের করতে বলছিল, আগেরটাও 2 এইটাও 2 আর কি। বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার 23-24 সেশনের ফিজিক্স কোয়েশ্চেনটা। তোমরা আই গেস একটা আইডিয়া করতে পারছো যে কীরকম কোয়েশ্চেন আসে। তবে গুচ্ছতে 2020 সাল, 21 সাল, 22 সাল, আমি নিজে 22 সালের পরীক্ষার্থী ছিলাম, যেই এমসিকিউগুলো আসছিল সেগুলো কখনো এইরকম ছিল না 23 সালের মতো, যে একেবারেই তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারতেছো না। সো এই বছরেরটা একটু আনফর্চুনেট, আমরা এক্সপেক্ট করবো যে অন্যান্য বছরে এমন হবে না। বাট এটা নিয়ে কিন্তু প্যারা খাওয়ার কিছু নাই, তুমি প্রিপারেশন নিয়েও এটা কোনোভাবে ঠিক করতে পারবা না। সো তোমার জাস্ট কাজ হবে কনসেপ্টগুলো আয়ত্ত করা। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।